11 ঘন্টায় উদ্ধার হয়নি চট্টগ্রামের কাপাসগোলায় রিকশা উল্টে খালে পড়ে যাওয়া শিশু। খাল নালায় পড়ে 5 বছরে অন্তত 8 জনের মৃত্যু। মের শেষ সপ্তাহে হতে পারে ডাকসু নির্বাচন। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। আগে সংস্কার চায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জায়গায়। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে ছিনতাই ডাকাতি, বাধা দিলে ছুরিকাঘাত, গ্রেফতারও থামছে না অপরাধীরা, আতঙ্কে যাত্রীরা। নারী বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। জিতলে সরাসরি বিশ্বকাপ, হারলে বাদ পড়ার শঙ্কা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরি ন্যানি এবং আমি উজ্জ্বল হাফিজ। চট্টগ্রামের কাপাসগোলার হিজরা খালে পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশু 11 ঘন্টায় উদ্ধার হয়নি। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন যৌথ উদ্ধার তৎপরতা শুরু করে, তবে আবর্জনা ও স্রোতের কারণে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে। গেল 5 বছরে নগরীতে খাল নালায় পড়ে মারা গেছেন অন্তত 8 জন। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। দুই ডুবুরির প্রাণান্ত চেষ্টা, একবারে ডুব দিয়ে দীর্ঘক্ষণ খুঁজে উঠে আসছেন। সবাই আশায় বুক বাঁধছেন, পরক্ষণেই হতাশ হচ্ছেন। অন্যদিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও। ময়লা আবর্জনা সরিয়ে ডুবুরি দলের কাজকে সহজ করার চেষ্টা করছেন তারা। এক পর্যায়ে এক্সকেভেটর দিয়ে আবর্জনা সরানোর কাজ শুরু হয়। বৃষ্টির তোড়ে ভেসে আসা 2 ট্রাক ভর্তি আবর্জনা পরিষ্কার করা হয়, তবুও হদিস মেলে না 6 মাসের শিশু সেহরিশের। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই খালের পানি উঠে আসে সড়কে, তখন খাল নালার পার্থক্য থাকে না। এজন্য খালের ধারে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা দেয়া হয়, তবে খাল পরিষ্কারে তা সরিয়ে ফেলা হয় মাসখানেক আগে। সেই খালি অংশেই রিকশা উল্টে খালে পড়ে যায় শিশুটির মা, দাদি, রিকশা চালক সহ 4 জন। সবাইকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয় শিশুটি। এখানে একটা ব্যারিকেড ছিল বাসে, যেন নালার ভিতরে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কিন্তু এই দুর্ঘটনাটা কাজ করার সময় ওরা তুলে ফেলছে দ্বিতীয়বার, আর এতে যাওয়া হয়নি। মহিলারা দুজনকে ওই স্ল্যাব আছে মাঝখানে, ওইখান থেকে ওরা যে আটকায় গেছে ওইখান থেকে তুলছে, কিন্তু বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 6 মাসের বাচ্চা নাকি। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস সহ সিটি কর্পোরেশনের উদ্ধারকারী দল যোগ দেয়। উপস্থিত হন সিটি কর্পোরেশনের মেয়রও, তদারকি করেন উদ্ধার কার্যক্রম। 6 মাসের একটা শিশু ওই যে ছিটকে গেছে, তারা ওই তার মা পুরা রিক্সাটায় পড়ে গেছে, পরে গিয়ে এখানকার পথচারী এবং রিক্সাওয়ালারা মিলে তার মা বাবা সহ তাকে উদ্ধার করা হয়েছে। তো বাচ্চাটাকে এখনও ছোট বাচ্চা, তার মা বাবার কোল থেকে ছুটে গেছে, তো ওটা উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখানে আছি, উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা এখানে আছি। ফায়ার সার্ভিস জানায়, বৃষ্টির কারণে খালে স্রোত রয়েছে, তাই শিশুটি ভেসে গিয়েছে কিনা সেটি মাথায় নিয়েও চলছে উদ্ধার তৎপরতা। আর ডুবুরিরা জানান, খালের নিচেও আবর্জনার স্তূপের কারণে উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। ময়লা আবর্জনার জন্য একটু সমস্যা হচ্ছে, তো আমাদের সাহায্য করতেছে সিটি কর্পোরেশনের লোক, ওরা হচ্ছে ময়লাগুলা সরাচ্ছে। ইভেন আমরা সেই জায়গাগুলোতে সার্চ করতেছি, যেখানে আটকে থাকার মতো বা যেখানে পাওয়ার মতো। আপনারা জানেন ড্রেনের ভিতরে প্রচণ্ড পলিথিন বা বোতল ছিল, মেয়র মধ্যে অলরেডি এগুলা ক্লিয়ার করেছেন। আরও যেখানে আছেন সেখানে আমরা ক্লিয়ার করে আমরা আমাদের ডুবো টিমটা নেমেছে, আপনারা দেখছেন কাজ করছে। কাজ করে আমরা এগুলো চার্জ করে দেখছি যে কীভাবে বাচ্চাটাকে উদ্ধার করা যায়। এর আগে 2021 সালে 4 জন, 2023 সালে 2 জন, 2024 সালে 1 জন সহ অন্তত 8 জন গেল 5 বছরে নগরীর বিভিন্ন খাল নালায় পড়ে নিহত হয়েছেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। আগামী মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে আগাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কায় শিক্ষার্থী, শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। অপরদিকে ডাকসু নিয়ে আপত্তি না থাকলেও সংস্কারবিহীন নির্বাচনের বিপক্ষে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছিল সবশেষ 2019 সালে। এরপর 5 বছর পার হলেও আর কোনো নির্বাচনের মুখ দেখেনি এখানকার শিক্ষার্থীরা।
শেখ হাসিনা সরকার পতনের পর নতুন বাস্তবতায় নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা সোচ্চার হলে গত মঙ্গলবার ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ঘোষিত রোডম্যাপ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে নানামুখী উদ্বেগ। ডাকসুর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত রোডম্যাপে নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এটিকে তারা দেখছেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু পেছানোর পায়তারা হিসেবে। ডাকসু চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ভোটের আয়োজন করা হলে বেশিরভাগ শিক্ষার্থী দ্রুত নির্বাচনের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি পোলের আয়োজন করলেও তার ফল এখনও প্রকাশ করা হয়নি। এই মাসে পরবর্তীতে ঈদুল আজহার ছুটি পড়বে এবং তার পরবর্তীতে আমরা আশঙ্কা করছি যে জাতীয় নির্বাচন কেন্দ্রিক একটি দেশের রাজনৈতিক যে পট পরিবর্তন সেটি হতে পারে। এখানে কোনো একটি মহল চাপ প্রয়োগ করতেছে, যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে সেখানে একটি রোডম্যাপ ঘোষণার পরেও কিন্তু প্রশাসন পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল। আমরা আশঙ্কা করছি যে মে মাসের ভিতর যে তারা নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এটি আরও বিলম্বিত হতে পারে। বিভিন্ন স্টেক হোল্ডার আছে রাজনৈতিক, তাদের বিভিন্ন স্বার্থ রয়েছে এখানে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো একটা অদৃশ্য চাপের কারণে ডাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করছে। ছাত্র শিবির ও অভ্যুত্থান পরবর্তী সময়ে গড়ে ওঠা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো সংগঠনগুলোর বক্তব্যে উঠে আসলো ডাকসু নিয়ে অনিশ্চয়তার কথা। শিবির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেও গণতান্ত্রিক ছাত্র সংসদের শঙ্কা ছাত্রদলকে নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু রোডম্যাপ ঘোষণা করে তফসিলের ডেটও ঘোষণা করা হয়ে গেছিল। যেদিন পূর্ব নির্ধারিত সময় তফসিল ঘোষণা করার কথা, সেদিন আমরা দেখেছি যে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং ফলশ্রুতিতে তফসিলটা ঘোষণা করা যায় না। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়। এই টাইমলাইনের মধ্যেই আসলে তফসিলটাই ঘোষণা করা পসিবল যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হয়, কিন্তু যদি আবার পেছানোর একটা পরিলক্ষিত হয় এটা খুবই দুঃখজনক হবে। তো আমরা চাচ্ছি যে এটা খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনটা গঠন হবে এবং অ্যাটলিস্ট তফসিলের ডেটটা ঘোষণা হবে। ছাত্রদল আর ছাত্র ইউনিয়ন দ্রুত ডাকসু চাইলেও বেশি মনোযোগ সংস্কার নিয়ে। ডাকসু নির্বাচনের কার্যকর পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছে ছাত্রদল। আর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনকারীদের উদ্দেশ্যে নিয়েও সন্দেহ রয়েছে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনটির। ছাত্র ইউনিয়নের দাবি, সংস্কার না করে নির্বাচনে গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে বেসিক সংস্কারগুলো না করে নির্বাচনের দিকে আগাচ্ছে। প্রপার তো অনেক বড় শব্দ। প্রপার যদি আপনি চেঞ্জের কথা বলতে চান, তাহলে এই গোটা গঠনতন্ত্রের অনেক কিছুই পাল্টায় ফেলে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া উচিত। সেটা ওনারা কেন পারবেন না সেটা আমরা জানি না। নিজেদের কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, একটি চাপ প্রয়োগ করার জন্য তারা এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটি বিগত সময়ে ছাত্রলীগ যেভাবে ব্যবহার করতে সেই একই কায়দায় তারা ব্যবহার করছেন। এটি সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যে এরকম ব্যাপারটা আমরা সেটা মনে করি না। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই ডাকসুর দিকে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, মে মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন করাই তাদের লক্ষ্য। 4% শিক্ষার্থী মনে করে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, 96% শিক্ষার্থী মনে করে ডাকসু নির্বাচনের পরিবেশ আছে। মতামত বোঝার জন্য আমরা এটা করেছি এবং সেই মতামত বোঝার কারণেই আমি অনেক দৃঢ়ভাবে বলতে পারছি যে ডাকসু নির্বাচন করা অত্যন্ত জরুরি এবং আমাদের প্রায়োরিটি হলো মে মাসের শেষ সপ্তাহ। সব ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদের আগেই ডাকসু নির্বাচন দিয়ে ছাত্র সংসদের অচলাবস্থা কাটাবে, এমনটাই মত সাধারণ শিক্ষার্থীদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে একের পর এক ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হচ্ছে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল। সবশেষ গত 11 এপ্রিল এই মহাসড়কে দুটি ছিনতাইয়ের ঘটনায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। হুমায়ুন কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় দিনের আলোতেই প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ব্যাংকটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্ট যাত্রীদের জন্য এখন আতঙ্কে পরিণত হয়েছে। এসব এলাকায় চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটছে অহরহ। সবশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় দুটি ছিনতাই হয়। এ সময় যাত্রীদের কয়েকজন আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তারা। গত 2 মাসেই অন্তত 5 বার একই কায়দায় চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। আমিনবাজার থেকে
এই বাঙ্গাবেড়ি, সালিপুর, চাঁদপুর এদিকে যাইতে সাহস পাই না। আমাদের এই যে কোপায়া আপনার গাড়ি নিয়ে জায়গা। বাসে উঠতে আমরা এখন ভয় পাই, বাসের মধ্যে প্রতিনিয়তই ছিনতাই হচ্ছে। রাত্রেবেলা ধরেন যাত্রী ভাড়া করে নিয়ে যা মাইরা ধরে রাইকে দিল। যেভাবে ছিনতাই হইতেছে আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি, সরকারের এটা বন্ধ করা উচিত। তবে পরিবহনে তল্লাশি চালানো সহ তৎপরতা বাড়িয়েছে পুলিশ, গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। আমরা চেকপোস্ট বসিয়েছি, যেটা উলাইল, গেন্ডা, ব্যাংটাউন, রাসফুলবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় যখন তখনভাবে এটা প্রতিরোধ করে। আমাদের পুলিশ লাইন থেকে 15 জন ফোর্স নিয়ে এসেছি এবং সাভার থানা থেকে কয়েকজন অফিসার এখানে যুক্ত করা আছে, যারা 2 শিফটে অর্থাৎ মর্নিং শিফট আর ডে শিফট এর 2 শিফটে তারা এটা তল্লাশি করছে। যাকে সন্দেহ হচ্ছে তার বডি চেক করছে এবং ব্যাগ চেক করছে সবকিছু। মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সড়কটি ব্যবহারকারী যাত্রীদের। হুমায়ুন কবির, এখন সাভার। ধান, নদী আর খালের ঐতিহ্য মিশে আছে বরিশালের সাথে। তবে দখল, দূষণ আর ভরাটে নগরীর অধিকাংশ পুকুর ও জলাশয়ে বিলীনের পথে, যার কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী। এ অবস্থায় জলাশয়ের অস্তিত্ব রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। আর সিটি কর্পোরেশন বলছে জলাশয় ভরাটে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। অমিত হাসানের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন আমিনুল ইসলাম। একসময় বরিশাল শহরকে বলা হতো প্রাচ্যের ভেনিস। নদী, খাল, বিল ও জলাধারের কারণে ইতালির ভেনিস শহরের সঙ্গে ছিল এমন তুলনা। ভেনিস এখনও নদী খালের শহরে থেকে গেলেও বরিশাল থেকে এসবের অনেক কিছুই হারিয়ে গেছে। অপরিকল্পিত নগরায়নে একটি শহরের প্রাণ পরিবেশ কতটা সংকুচিত হতে পারে তার বড় উদাহরণ বরিশাল। নগরীর 19 নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পুকুরের চিত্র। 33% পুকুরের অর্ধেকের বেশি ইতিমধ্যেই ভরাট করে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। দূষিত হচ্ছে পুকুরের পানি। দখল, দূষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে বরিশাল নগরীর বেশিরভাগ পুকুরের অবস্থা এমন বেহাল। পুকুরের যে পরিবেশ সেটা নষ্ট হয়ে গেছে এবং পানিটাও বর্তমানে নষ্ট হয়ে গেছে, কারণ ওটাকে দৃষ্টি দেওয়ার জন্য কোনো মানুষ আছে বলে মনে হয় না। পুকুরগুলো না থাকার কারণে আমাদের বরিশালের মানুষের জীবন খুব বিপদাপন্ন। বিপর্যয়ের মুখে আমরা পড়তে যাচ্ছি। আমার মনে হয় এই পুকুর জলাশয়গুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। 2000 সালের পরিবেশ আইন অনুযায়ী কোনো পুকুর বা জলাশয় ভরাট দণ্ডনীয় অপরাধ। ব্যক্তিগত পুকুর বা দিঘি ভরাট করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন। তারপরও একের পর এক জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ হচ্ছে। তবে পরিবেশবিদদের অভিযোগ, এ নিয়ে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দৃশ্যমান উদ্যোগ নেই। দেখে বোঝার কোনো উপায় নেই এটি নগরীর একটি পুকুরের চিত্র। এরকমভাবেই নগরীর বেশিরভাগ পুকুর দিন দিন দখল, দূষণ আর ভরাটে অস্তিত্ব হারিয়ে ফেলছে। পুকুরগুলো ভরাট করে তৈরি করা হচ্ছে বড় বড় দালানকোঠা সহ নানা স্থাপনা। সঠিক নজরদারির অভাবে পুকুরগুলো তার অস্তিত্ব হারাচ্ছে বলে মনে করছেন সচেতন মহলের নেতৃবৃন্দরা। খুব দ্রুত সময়ের মধ্যে নজরদারি বাড়ানো গেলে পুকুরগুলো এখনও টিকিয়ে রাখা সম্ভব বলেও মনে করছেন তারা। বরিশালের খাল, বিল, জলাশয়গুলি মূলত এগুলি ভরাট করা হচ্ছে এবং এই সুযোগে দুপাশ, খালের দুই পাশ ভরাট করা হচ্ছে, জলাশয়গুলিকে ভরাট করতে হবে। এবং আমরা খুব উদ্বিগ্ন। আমরা মনে করতেছি কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নেওয়া উচিত এই ব্যাপারে। নদীর সাথে, ল্যান্ডের সাথে এবং পুকুরগুলির সাথে সম্পৃক্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো যদি পুকুরগুলো বা নদীগুলো, খালগুলো রক্ষা করার চেষ্টা নেয়, তাহলেই মূলত আমাদের সাথে এই সম্মিলিত উদ্যোগে সেই পরিবেশ রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে। সিটি কর্পোরেশন বলছে অনুমোদন ছাড়া পুকুর ভরাটের খবর পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় থেকে যে কেউ আমাদের খবর দেয় যে এই জায়গায় এরকম একটা অবৈধ কাজ হয়েছে, তখন আমরা ব্যবস্থা নিতে পারি। এখন রাতের বেলায় তো আমাদের অফিস বন্ধ থাকে, তখন আমাদের অফিসার তো মাঠে থাকে না, তখন এই সমস্যাটা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পারি যে বেশি রাতে তারা কাজগুলো করার চেষ্টা করে, তখন আমাদের সাথে সাথে যে অফিসার আছে তাদেরকে আমরা টিম সহ পাঠিয়ে দিই। 2010 সালের মাস্টার প্ল্যানের তথ্য অনুযায়ী বরিশাল নগরে 436টি পুকুর থাকলেও এখন 200 পুকুরেরও অস্তিত্ব নেই। পুকুর ও জলাশয়ের অস্তিত্ব রক্ষায় দখল ও দূষণের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। অমিত হাসান, এখন, বরিশাল।
ফেনী জেলার ৬টি উপজেলার অধিকাংশ গ্রামেই দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। টিউবওয়েল দিয়ে পানি না ওঠায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পানির অভাবে গবাদি পশু পালন ও সংসারের দৈনন্দিন কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নামার কারণেই এমন পরিস্থিতি। আরও জানাচ্ছেন সোলাইমান ডালিম। একটু পানির জন্য প্রতিদিন এভাবেই কসরত করতে হয়। পুরো গ্রামের দু একটি টিউবওয়েলে অল্প পরিমাণে পানি থাকলেও অধিকাংশ টিউবওয়েলে নেই পানির ছিটে ফোটাও। বাধ্য হয়েই পুকুর, খালের পানি ব্যবহার করছে মানুষ। এমন চিত্র ফেনীর অধিকাংশ গ্রামের। গত 3 মাস যাবত আসলে আমাদের এলাকায় যে নলকূপগুলো রয়েছে এগুলোতে পানি পাওয়া যাচ্ছে না, এবং আমাদের যেসব মোটরগুলো আমরা ঘরে বসিয়েছি মানে খাওয়ার পানির জন্য, এই মোটরগুলোতে কোনো পানি পাওয়া যাচ্ছে না। পুকুরের পানি আমরা খাইতেছি, ব্যবহার করতেছি, লেট্রিনে বা সপরিবারে সবকিছু এই পুকুর থেকে ব্যবহার করতেছি। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম সহ 6 উপজেলার বিভিন্ন গ্রামের টিউবওয়েলে উঠছে না পানি। গেল জানুয়ারি মাস থেকেই টিউবওয়েল দিয়ে উঠানো পানির পরিমাণ একটু একটু করে কমতে থাকে। চলতি এপ্রিলের শুরু থেকেই এই সমস্যা তীব্র রূপ নিয়েছে। অনেক বাড়িতে মোটর বসিয়েও মিলছে না সমাধান। এই এলাকার লোকজন এই মসজিদের পানি ব্যবহার করে খাওয়ার জন্য, ব্যবহারের জন্য। তারাও কঠিন পানির সমস্যায় পড়েছেন। গোসলের পানিও নাই, পুকুরের পানি শুকিয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে, মোটরের পানি শুকিয়ে গেছে। পানির ভয়াবহ অভাব ফুলগাজী সদর ইউনিয়নের বৈরাগপুর গ্রামে। পুরো গ্রামে 2 শতাধিক টিউবওয়েলের মধ্যে পানি উঠছে মাত্র 2টি দিয়ে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে গ্রামের বাসিন্দাদের। আমি ইলেকট্রিকের মোটরের কাজ করি, এই পানিগুলা নাই আমাকে বলে সবসময়। পানির সংকট বেশি, এটা সমাধান করার চেষ্টা করবে জন্য অনুরোধ করছি। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর 25 ফুটের বেশি নিচে নেমে যাওয়ায় হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। সংকট থেকে উত্তরণে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পরামর্শ দেন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। প্রায় প্রতি বছর আমরা লক্ষ্য করতেছি যে পানির লেয়ার 3 থেকে 4 ফিট করে নিচে নেমে যাচ্ছে, এবং এতে করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ টিউবওয়েলে পানি আসতেছে না। এবং শুধু ফেনীতে না, এই সমস্যাটা আমরা এখন সারা দেশ থেকে আমরা খবর পাচ্ছি যে প্রায় 60 থেকে 70% টিউবওয়েলে এই মুহূর্তে পানি খুব ডিফিকাল্ট। ভূগর্ভস্থ পানিটা আমরা চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে, আমাদের পানির অপচয় রোধ করতে হবে এবং অপ্রয়োজনীয় পানি তোলা যাবে না। তথ্য মতে ফেনীতে গভীর অগভীর মিলিয়ে টিউবওয়েল রয়েছে 1.5 লাখের বেশি, যার মধ্যে 70% অগভীর। এসব টিউবওয়েলের 75 ভাগেই উঠছে না পানি। সোলাইমান ডালিম, এখন ফেনী। কম খরচে ফলন বেশি ও দাম ভালো পাওয়ায় নওগাঁয় বেড়েছে ভুট্টা চাষ। কৃষি বিভাগ বলছে, সরকারের প্রণোদনা ও সহযোগিতা পাওয়ায় প্রতি বছরই বাড়ছে ভুট্টার আবাদ। এবছর ভুট্টার ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা চাষিদের। আরও জানাচ্ছেন আব্বাস আলী। নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক খায়রুল ইসলাম নিজের জমি না থাকায় অন্যের জমি বর্গা নিয়ে করেছেন উন্নত জাতের ভুট্টার আবাদ। ফসলের পরিচর্যায় পার করছেন ব্যস্ত সময়। খায়রুল ইসলাম জানান, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার উৎপাদন খরচ কম। বীজ, সার, কীটনাশক, সেচ, কাটামাড়াই সহ বিঘাপ্রতি খরচ পড়ে অন্তত 14,000 টাকা, যেখানে অন্তত 40 থেকে 45 মন ফলন পাওয়ার আশা। প্রতি মন 1,000 থেকে 1200 টাকায় বিক্রি হলে লাভবান হওয়ার আশা তার। আগে সরষা হতো, তারপরে তিল হতো, এটা ফসল খুব একটা ভালো হতো না, মানে খরার কারণে এটা ভালো হতো না, আর যার কারণে ভুট্টা করছি আর কি। শুধু খায়রুল নয়, এই ফসল চাষে ঝুঁকছেন জেলার বেশিরভাগ চাষিরা। জানান, ভুট্টা চাষে রোগবালাইয়ের তেমন ঝুঁকি নেই। এছাড়া গোখাদ্যের জন্য চাহিদা থাকায় সারা বছর পাওয়া যায় ভালো দাম। 1 বিঘা মাটিতে মনে করেন যদি ইরির ধান খরচ চাইতে এই ভুট্টার ফসল বেশি হয়। দাম কৃষকরা যথেষ্ট পরিমাণ পায়, এই জন্য হলো ফসল আমরা করি। গরু বাছুর খাওয়ানো হয়, তারপরে যা হয় বাজারে কিছু বেচা হয়, তাতে আমার সুবিধা হয়। কৃষি বিভাগ জানায়, সানশাইন, সুপারশাইন, তাজমেরি ও মিরাকেল জাতের ভুট্টার আবাদ করেছে চাষিরা। এবছর 1300 জন কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসেবে দেয়া হয়েছে। ভুট্টা চাষে আমরা কৃষি প্রণোদনা কর্মসূচি চালু রাখা হয়েছে। সেই সাথে ভুট্টা চাষে কৃষকদের সেচ, পানি ব্যবস্থাপনা এবং রোগবালাই ব্যবস্থাপনা নিয়ে আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নওগাঁয় এবছর ৭,৭৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, যা থেকে ৯৪,০০০ টন উৎপাদনের আশা, যার বাজার মূল্য প্রায় ২৫৮ কোটি টাকার বেশি। আব্বাস আলী, এখন নওগাঁ। জামালপুরে শুকনো মরিচের সরবরাহ ভালো থাকলেও বেড়েছে দাম। মন প্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে শুকনো মরিচ। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন প্রতিদিন এই সাপ্তাহিক এই হাটে কেমন পরিমাণ শুকনো মরিচ কেনা বেচা হয়? উজ্জ্বল, জামালপুরে এখন পুরো মৌসুম চলছে, শুকনো মরিচের মৌসুম চলছে। এখনো জামালপুরে যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলে এখনো কিন্তু অনেক শুকনো মরিচ রয়েছে এবং সেগুলো শুকানো, এমনকি বাজারজাতের কার্যক্রম চলছে। আমি যে হাটটি রয়েছে এটি জামালপুরের মেলান্দহ উপজেলার গাজীপুরে মূলত সাপ্তাহিক হাট বসে, শনিবার এবং মঙ্গলবার দুদিন হাট বসে থাকে। এই হাটে এখন যেহেতু মৌসুম চলছে, এখানে 2 থেকে প্রায় 5 কোটি টাকার শুকনো মরিচ কেনা বেচা হয়ে থাকে। আর এই হাটের যারা ব্যবসায়ী রয়েছে, ক্রেতা রয়েছে, তারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে, অর্থাৎ বলা চলে ঢাকা, রাজধানী, টাঙ্গাইল, খুলনা, লাকসাম, ফেনী যে রয়েছে, অর্থাৎ এই যে জেলাগুলো থেকেই ব্যবসায়ীরা এখানে একদিন দুদিন আগেই তারা অবস্থান নিয়ে থাকে। এখান থেকে তারা শুকনো মরিচ সরবরাহ করে দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে দিয়ে থাকে। আর আজকে যদি মরিচের দাম বলি, তাহলে আজকে দেশি জাতের যে শুকনো একেবারে ভালো জাতের যে মরিচ, সেটি বিক্রি হচ্ছে ৮,০০০ থেকে ৮,৫০০, ৯,০০০ টাকা পর্যন্ত শুকনা মরিচ দেশিটা বিক্রি হচ্ছে। আর হাইব্রিড জাতের যে মরিচ, সেটি ৭ থেকে ৭,৫০০ টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ এই যে রমজান মাসে কিন্তু মরিচের দাম ১ থেকে ১,৫০০ টাকা কম ছিল, সেটি কিন্তু এই ঈদ যে শুরু হয়েছে, ঈদ উল ফিতর, ঈদের পর থেকে, পহেলা নববর্ষের পর থেকে কিন্তু দামটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ ৫০০ থেকে ১,০০০ টাকা মন বেড়ে গিয়েছে। অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছে তারা এই মরিচগুলো বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দিচ্ছে। আর এতে করে যে দাম বাড়ছে, অন্যদিকে যে কৃষক রয়েছে প্রান্তিক পর্যায়ে, তারা কিন্তু অনেক কিছুটা লাভবান হচ্ছে। তারা এই টাকা দিয়ে তারা পরবর্তী যে ফসল সেটি করার প্রস্তুতি নিচ্ছে। আর কি বলা চলে, এই যে কাঁচামরিচের মৌসুম শেষ হয়ে গেল, এই মৌসুমে কৃষক অনেকটাই কিন্তু লস করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তার একটি কারণ হচ্ছে তারা বাজারে ভালো মরিচের দাম পায়নি। অর্থাৎ 20 থেকে 30 টাকা দাম পেয়ে যে তারা লস হয়েছে, সেটি কিন্তু তারা শুকনা মরিচে পুষিয়ে নেওয়ার একটি সুযোগ তারা পেয়েছে। আর এখানকার যে এই হাটকে ঘিরে, এই চরাঞ্চলের হাটকে ঘিরে ইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আরো গড়ে উঠেছে। তারা এখানে ওই সপ্তাহের বাকি 6 দিন বা 4 দিন 5 দিন তারা মরিচ সরবরাহ করে এখানে স্টক করে রাখার পরবর্তী তারা নির্দিষ্ট হাটে তারা বিক্রি হয়ে থাকে। আরেকটি বিষয় বলা ছিল, এই যে হাটটি অর্থাৎ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে, অর্থাৎ একটানা বিরতির পরে 10:30 থেকে 11টার মতো মরিচ, তারপর মরিচগুলো লোড আনলোডের মাধ্যমে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে তারা নিয়ে গিয়ে থাকে। আরেকটি বিষয় বলা হচ্ছে, এই যে মরিচের হাটকে কেন্দ্র করে এখানকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ব্যাংক গড়ে উঠেছে। অর্থাৎ এখানকার নিরাপত্তা অবস্থাও কিন্তু অত্যন্ত ভালো, বিদায় কিন্তু এই হাট কিন্তু দীর্ঘদিন ধরে, প্রায় কয়েক যুগ ধরে কিন্তু চলে আসছে। অর্থাৎ বলা চলে চরাঞ্চলে একটি প্রত্যন্ত অঞ্চলে একটি হাট হতে কিন্তু এখানকার ব্যবসার জীবনযাত্রার মানও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। বলা চলে সব মিলে সামনের দিনগুলোতে মরিচের যে দাম সেটি আরো বাড়বে বলে এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছে। আর বিষয় বলা চলে, এই মরিচের ভালো দাম থাকলে কৃষকরা নতুন নতুন এই মরিচ চাষে তারা উদ্বুদ্ধ হয় এবং তারা চাষে তারা অনেকটা এগিয়ে আসার একটি সম্ভাবনা থেকেই যায়। আরেকটি বিষয় বলা চলে, এই যে মরিচকে ঘিরে যে ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে, সেটিকে আরো দেখভাল করার জন্য স্থানীয় যে প্রশাসন তাদের নজরদারির কথা জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। আরেকটি বিষয় বলা চলে, না বললেই না হয়, এখানকার যে ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এই মরিচকে দীর্ঘদিন তারা স্টক করে রাখে, এমনকি বিভিন্ন জেলা উপজেলা তারা মরিচগুলো তারা পৌঁছে দিয়ে থাকে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে মরিচ কেনাবেচার সর্বশেষ তথ্য। উজ্জ্বল। জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। এতিমখানার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে 1,15,00,000 টাকার বেশি, আছে 4তলা ভবন। এরপরও অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাচ্ছে শতাধিক এতিম শিশু। থাকা, খাওয়া, খেলাধুলা সবকিছুতেই রয়েছে অভিযোগ। হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার নানা অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সমাজসেবা কার্যালয়। কাজল সরকারের প্রতিবেদনে বিস্তারিত। হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা মানবতার সেবায় 1990 সালে প্রতিষ্ঠিত এই এতিমখানার ছোট্ট ঘরে গাদাগাদি করে বিছানো 20 থেকে 25টি খাট। 4তলা ভবনের এমন 4টি কক্ষে বর্তমানে ঠাঁই হয়েছে প্রায় 100 অসহায় শিশুর।
প্রত্যেক কক্ষে 2টি করে ফ্যান থাকলেও বেশিরভাগই অকেজো। পুরো কক্ষে একটি মাত্র বৈদ্যুতিক বাল্ব ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি নেই লেখাপড়ার সুব্যবস্থাও। এমন অবস্থায় কতটা আলোকিত হবে এতিম শিশুদের ভবিষ্যৎ? এতিমদের আবাসনের এই হাল হলেও এতিমখানার 3য় ও 4র্থ তলা ভাড়া দেয়া হয়েছে ইসলামী ফাউন্ডেশনকে। গেল অর্থবছরে সরকারি ও দেশি বিদেশি অনুদানে এতিমখানার আয় ছিল 56,22,765 টাকা আর ব্যয় হয় 34,26,817 টাকা। বছর শেষে এতিমখানার ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল 1,15,00,000 টাকারও বেশি। এরপরও শিশুদের থাকা, খাওয়া, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রেই কেন এত অভিযোগ? আমরা এরকম 17, 18, 19 জন থাকি। এখানে অনেক দিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে আমরা পড়ালেখার মধ্যে কষ্ট হয়। সপ্তাহ 4 দিন আর 5 দিন আর 2 দিন বাদ দেয়। দিন দেওয়া তো আগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এখন বছর মতো দিন দেওয়া হয় না। এতিমখানায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী হিসেবে আছেন 16 জন, যাদের মধ্যে 11 জন শিক্ষক কাজ করছেন নামমাত্র সম্মানিতে। শিশুদের কষ্টে উদ্বিগ্ন তারাও। এমনিতে চলতেছে, যদি আর একটু সাজানো গুছানো হইতো ভালো হইতো। তো আমরা চেষ্টা করতেছি ছাত্রদেরকে একসাথে সুন্দর করে রাখার। উপরে 2 তলা ভাড়া দেওয়া, এই কারণে আমরা যে রুমের মধ্যে আছে কিছু মানে বেশি হয়ে জায়গা, ছাত্র থাকার সংখ্যাটা বেশি হয়ে যায়। এসব বিষয়ে প্রশ্ন করলে এতিমখানার কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান দ্রুতই হবে সমস্যার সমাধান। ইসলামিক ফাউন্ডেশন 2টা তলা এরা ভাড়া নিয়ে, মডেল মসজিদ হচ্ছে না আমাদের জেলায়। এটা যদি কমপ্লিট হয়ে যায় ওনারা চলে যাবেন সম্ভবত। আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের মাংস, গোশত, মাছ এগুলো আছে। আমরা আমাদের রুটিন অনুযায়ী আমরা দিয়ে থাকি। আমি এটা আরও ক্লিয়ার করব আগামীতে। এদিকে এতিমখানার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জেলা সমাজসেবা কার্যালয়। কার্যনির্বাহী পরিষদকে দ্রুত সভা আহ্বানের চিঠি দিয়েছে তারা। অপরিষ্কার, অপরিচ্ছন্ন সব কিছুই এক রুমের মধ্যে 17-18 জন করে থাকে এবং তারা ভবনের একটা অংশ একটি সরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে রেখেছে। পরিবেশটা খুবই জঘন্য, আমি এক কথায় বলবো জঘন্য। আমার জানা মতে তাদের কোনো অর্থনৈতিক সংকট নাই, তারা প্রচুর দান সদকা এবং পেয়ে থাকেন, সহায়তা পেয়ে থাকেন। এতিমের টাকা ব্যাংকে ফেলে না রেখে সুস্থ ও নিরাপদ পরিবেশে শিশুরা যেন বেড়ে উঠতে পারে এমন প্রত্যাশা জেলাবাসীর। কাজল সরকার, এখন হবিগঞ্জ। আগামী 22 ও 23 এপ্রিল কাতারে অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর ঘিরে উৎসবের আমেজ দেশটির বাংলাদেশি কমিউনিটিতে। কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত বলছেন, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আর্থনা সম্মেলন। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের প্রতিবেদন। কাতার ও অন্যান্য উৎস দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে দোহায় আগামী 22 ও 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থনা শীর্ষ সম্মেলন। সম্মেলনে স্পিকার হিসেবে যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার খবরে খুশি কাতারে বাংলাদেশি কমিউনিটির লোকজন। সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন তারা। মাননীয় উপদেষ্টা সম্মেলনে কাতারে আসবেন, আশা করি উনি আমিরের সঙ্গে বৈঠকে লেবারের পাশাপাশি স্কিল ওয়ার্ক আনার ব্যাপারে আলোচনা করবেন। আমাদের প্রবাসীদের জন্য, আমাদের ব্যবসায়িকের জন্য, আমাদের লেবার কর্মী যারা আছেন সকলের জন্য যা যা করা দরকার আমরা আশা করি উনি সব কিছুই করবেন এবং খুব একটা ভালো বৈঠক হবে আমাদের মহামান্য কাতারের আমিরের সাথে। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণে আর্থনার সম্মেলন উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করেন কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা কাতারে আমির সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি। মহামহিম আমির এবং কাতারের উচ্চপদস্থ সকল মন্ত্রীবর্গ কিংবা বাংলাদেশের জন্য যাদের সাথে দেখা করা জরুরি তাদের সাথে উনি দেখা করবেন এবং আশা করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যে পার্সোনাল ক্যাপাসিটি এবং উনি বিশ্বে যে সম্মান যে এনজয় করেন সেটার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য এই সফর থেকে বেশ উল্লেখযোগ্য কিছু আমরা লাভ করতে পারব।
আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন, উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞান শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এখন কাতার। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নয়া শুল্ক নীতির কারণে যখন অস্থির বিশ্ববাজার, তখন দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশে সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মালয়েশিয়া সফরকালে স্বাক্ষর করেছেন 31টি চুক্তিতে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে শি জিনপিংয়ের এই সফরকে আঞ্চলিক স্বার্থ পুনরায় প্রতিষ্ঠার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর প্রবাসীদের দাবি, চীন মালয়েশিয়া সম্পর্ক আরও উন্নত হলে লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদন। বিশ্বব্যাপী আমদানি পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কারোপ বেশ নাড়া দিয়েছে বিশ্ববাজারকে। আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজছে নানা দেশ। সর্বাধিক সম্পূরক শুল্কের কবলে পড়ে পরিস্থিতি মোকাবেলায় মরিয়া হয়ে উঠেছে চীনও। তাই এশিয়ায় আধিপত্য বাড়াতে এবার নিজেই মাঠে নেমেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। 5 দিনের সফরে ভিয়েতনামের পর মালয়েশিয়ায় 3 দিনের সফর করেছেন চীনা প্রেসিডেন্ট। সফরে মালয়েশিয়ার বাণিজ্য ও পর্যটন থেকে শুরু করে রেল পরিবহন এবং কৃষি সংশ্লিষ্ট 31টি চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বস্ত করেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে মালয়েশিয়া।为促进地区乃至世界和平、稳定、繁荣。At a time when multilateralism is under tremendous strain, when some nations abandon the principles of shared responsibility and others question long-standing commitments. তবে চীনা প্রেসিডেন্টের সাম্প্রতিক এই সফরকে মার্কিন শুল্ক নীতির প্রতিক্রিয়া নয়, বরং চীনের দীর্ঘস্থায়ী আঞ্চলিক স্বার্থের পুনর্বাচন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। It might appear as if we are leaning towards China, but it does not necessarily mean that we are pro-China. Being China-friendly is not necessarily the same as pro-China. এদিকে প্রায় 12 বছর পর চীনা প্রেসিডেন্টের মালয়েশিয়া সফরে বাংলাদেশি শ্রমিকরা লাভবান হবে বলে আশা করছেন প্রবাসীরা। দেশটিতে চীনা বিনিয়োগ আরও বাড়লে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। প্রবাসীরা বলছেন, কর্মী চাহিদা পূরণে বাইরে থেকে শ্রমিক আনতে হবে মালয়েশিয়াকে, যার অংশীদার হবে বাংলাদেশি কর্মীরাও। আলটিমেটলি মালয়েশিয়া এজ এ কান্ট্রি বেনিফিটেড হবে এবং মালয়েশিয়া এজ এ কান্ট্রি বেনিফিটেড হলে, এগুলা স্থাপিত হলে তারা তাদের ম্যান পাওয়ার আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে এবং অন্যান্য যারা ম্যান পাওয়ার রপ্তানিকারক দেশ তাদের কাছ থেকে ম্যান পাওয়ার নিয়ে আসবে। Malaysia being a very important trade partner to China, stability maintain করার জন্য, international harmony maintain করার জন্য such visits are very vital and very important. 2024 সালে চীন ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্য 484.12 বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে, যা মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্যের প্রায় 17%। সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবারে মালয়েশিয়ার শেয়ার বাজারের সূচকও ঊর্ধ্বমুখী। সংশ্লিষ্টরা মনে করেন, চীনা প্রেসিডেন্টের সফর এর মূল অনুঘটক। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। একদিন পরে এই খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। উৎসবটির প্রধান আকর্ষণ রঙিন ডিম, যা প্রচলিত একে অপরকে উপহার দেয়ার আনুষ্ঠানিকতার মধ্যে। এছাড়া আবার অন্যান্য সব উৎসব নির্দিষ্ট দিনে পালিত হলেও ইস্টার সানডেই বা কেন ব্যতিক্রম, আরও জানাচ্ছেন অভিজিৎ শান্ত। মৃত্যুর পর কেউ ফিরে না এলেও এসেছিলেন স্বয়ং যীশু খ্রিস্ট, এমনটাই বিশ্বাস খ্রিস্ট ধর্মাবলম্বীদের। এরপর পুনরায় ভক্তদের সঙ্গে বসবাসও শুরু করেন, যার স্থায়িত্ব ছিল মাত্র 40 দিন। পরবর্তীতে চিরদিনের জন্য স্বর্গে গমন করেন এই ধর্মপ্রচারক, আর ফিরে আসেননি। ঐতিহাসিক এই দিনটি ছিল রোববার, যেটিকে তার অনুসারীরা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকে। যিশুর পুনরুত্থানের এই দিবসটি অর্থোডক্স ও ক্যাথলিকদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। তবে ইস্টার সানডে উদযাপনে ডিম একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়, কিন্তু এর ব্যবহার নিয়ে অনেকের মধ্যে মতভেদ রয়েছে। সেই সাথে রয়েছে অনেক কৌতূহল। খ্রিস্ট ধর্মে ডিম পুনরুত্থানের প্রতীক, তাই দিনটি উদযাপনের মূল অনুষঙ্গ হিসেবে ডিম ব্যবহার করা হয়। কেউ কেউ যিশুকে অভিনন্দন জানাতে ডিম সাজিয়ে থাকেন।
এদিন শুভচিহ্নর ইঙ্গিত হিসেবে একে অপরকে রঙিন ডিম উপহার দিয়ে থাকেন। বাবা মায়েরা ডিম লুকিয়ে রাখেন এবং বাচ্চাদের তা খুঁজে বের করার রেওয়াজও রয়েছে। বিশেষ সম্মানের সঙ্গে এর ব্যবহার করা হয়। বিশেষ করে রাশিয়া ও পোল্যান্ডে ইস্টার এগ নতুন জীবনের প্রতীক। অন্যদিকে হ্যালোইন, ক্রিসমাস নির্দিষ্ট তারিখে উদযাপন করা হলেও ইস্টারের ক্ষেত্রে এটি ব্যতিক্রম, কারণ প্রতি বছরেই এর তারিখ পরিবর্তিত হয়। মূলত বসন্তের প্রথম পূর্ণিমার পরবর্তী রোববার এই উৎসব পালন করা হয়ে থাকে। সেই হিসেবে এবার 20 এপ্রিল পালন করা হবে ইস্টার সানডে। শনিবার রাত থেকেই গির্জায় গির্জায় ইস্টার সানডের প্রার্থনা শুরু হয়ে যায়, যার অপর নাম ইস্টার ভিজিল। মোমবাতি জ্বালিয়ে রাতভর যিশুকে স্মরণ করে ভক্তরা। এদিকে ইস্টার উপলক্ষে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে পূর্ণ সপ্তাহ পালন শুরু হয়েছে। এতে মশাল মিছিল করে দেশটির বাসিন্দারা। যুক্তরাজ্যের চিড়িয়াখানাগুলোতেও পেঙ্গুইন, বিড়াল, খরগোশ, পাখিসহ বিভিন্ন প্রাণীদেরকে মাছ, ডিম ও বিভিন্ন ধরনের খাবার উপহার দিচ্ছে কর্তৃপক্ষ। অন্যদিকে রোমান ক্যাথলিকরা ইস্টারের প্রস্তুতি নিতে শুরু করলেও পোপ ফ্রান্সিসের অংশগ্রহণ নিয়ে রয়েছে শঙ্কা। গত ফেব্রুয়ারি থেকে শারীরিক নানা সমস্যায় পর্যবেক্ষণে রয়েছেন 88 বছর বয়সী এই ধর্মযাজক। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব। এবার নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর। নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতলে জ্যোতিরা নিশ্চিত করবে মূল পর্বের টিকিট। তবে হারলে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের। লাহোরে বাংলাদেশ পাকিস্তান লড়াই শুরু সকাল 10:30টায়। আরও জানাচ্ছেন এসকে শাওন। নারী বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। ধারাবাহিকতা ধরে রেখে টানা 3 ম্যাচ জয় পায় নিগার সুলতানার দল, যেখানে সঙ্গী হয় অসংখ্য রেকর্ড। তবে উইন্ডিজ ম্যাচে ছন্দপতন ঘটে টাইগ্রেসদের। ক্যারিবিয়ানদের কাছে হেরে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশকে, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান। স্বাগতিকরা টানা 4 ম্যাচ জিতে ইতোমধ্যে মূল পর্বের টিকিট পেয়ে গেছে। ফাতিমা সানাদের জন্য ম্যাচটা নিয়ম রক্ষার হলেও জ্যোতিদের জন্য তা মহা গুরুত্বপূর্ণ, যে ম্যাচে জিতলে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সুপ্তা ফারজানারা। তবে পাকিস্তান ম্যাচে পা হরকালে তাকাতে হবে নেট রান রেটের দিকে, কারণ একই দিন বিকেলে থাইল্যান্ড উইন্ডিজ লড়াই। সে ম্যাচটি ক্যারিবিয়ানরা বড় ব্যবধানে জিতে গেলে স্বপ্নভঙ্গ হতে পারে বাংলাদেশের। পাকিস্তান কতটা শক্তিশালী প্রতিপক্ষ তা বাছাই পর্বে এরই মধ্যে প্রমাণ দিয়েছে স্বাগতিকরা। তবে বাংলাদেশকে আশা দেখাচ্ছে ব্যাটিং বোলিং দুই বিভাগের পারফরমেন্স। ব্যাট হাতে নিগার সুলতানা জ্যোতি আর শারমিন সুপ্তা আসর জুড়ে দাপট দেখাচ্ছেন। সুপ্তার মোট সংগ্রহ 242 রান, তার থেকে 2 রান কম বাংলাদেশ অধিনায়কের। দুজন ধারাবাহিক রান তুলে আছেন সেরা 5 ব্যাটারের তালিকায়। বোলিংয়ে দলের ভরসা যোগাচ্ছেন জান্নাতুল সুমনা, ফাহিমা খাতুনরা। তাদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভর করে প্রথম 3 ম্যাচ জিততে বেগ পেতে হয়নি বাংলাদেশের। সুমনা 9 আর ফাহিমা 8 উইকেট নিয়ে আছেন সেরাদের কাতারে। বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাতে পারে দু দলের মুখোমুখি পরিসংখ্যান। সবশেষ 5 দেখায় বাংলাদেশকে একবারও হারাতে পারেনি পাকিস্তান। সুখকর অতীতের আত্মবিশ্বাস আর ব্যাট বলে বর্তমানের দারুণ ছন্দ ধরে রাখলে সহজেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে পারে বাংলাদেশ। এসকে শাওন, এখন। সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশ জিম্বাবুয়ে দুদলেই অনুশীলন সেরেছে। রোববার শুরু হতে যাওয়া প্রথম ম্যাচের আগে শান্ত, মুশফিক, মিরাজ, নাহিদ রানারা 3 বিভাগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। অন্যদিকে সফররত জিম্বাবুয়েও অনুশীলন করেছে। ইরফাইন উইলিয়ামস, ওয়েলিংটন মাসাকাজ্জারাও ট্রেনিং সেশনে ছিলেন বেশ সিরিয়াস। এদিন অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ান জানালেন জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নয়, আপাতত প্রথম টেস্ট নিয়ে ভাবনা তার। এছাড়া বললেন টেস্ট ক্রিকেটে যতটুকু উন্নতি করার কথা ছিল ততটুকু করতে পারেনি বাংলাদেশ। We don't necessarily have to prepare a spin track for Zimbabwe, prepare a proper track and we play cricket to win the test match. I don't know about whitewash. I look at it, we take one step at a time. The first test match is here, we win that and then we start thinking about winning the series. But in order to win the first test, we win the first day. So that's how I like to look at things. I can't look until Chittagong. I need to focus on Sylhet first. শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। 11 ঘন্টায় উদ্ধার হয়নি চট্টগ্রামের কাপাসগোলায় রিকশা উল্টে খালে পড়ে যাওয়া শিশু। খাল নালায় পড়ে 5 বছরে অন্তত 8 জনের মৃত্যু।
মের শেষ সপ্তাহে হতে পারে ডাকসু নির্বাচন, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। আগে সংস্কার চায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জায়গায়। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে ছিনতাই ডাকাতি, বাধা দিলে ছুরিকাঘাত, গ্রেফতারও থামছে না অপরাধীরা, আতঙ্কে যাত্রীরা। নারী বিশ্বকাপ বাছায় আজ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। জিতলে সরাসরি বিশ্বকাপ, হারলে বাদ পড়ার শঙ্কা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।